নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। শীতের প্রারম্ভে বৃক্ষ থেকে খসে পড়া পাতার মতন অনবরত চিঠি আসছে মধুসূদনের কাছ থেকে। বিদ্যাসাগরকে এখন একমাত্র অবলম্বন করেছেন মধুসূদন। প্রবাসে গ্রহ বৈগুণ্যে বিষম দারিদ্র্য ও অসহায় অবস্থার মধ্যে পড়ে তিনি বুঝেছেন এই জেদি ব্রাহ্মণটি শুধু বিদ্যাসাগর নন, করুণার সাগরও বটে। আর যাদের তিনি বন্ধু বলে মনে করেছিলেন তারা সবাই বিমুখ করেছেন। একমাত্র বিদ্যাসাগরের কাছ থেকেই সাহায্য এসেছে বিনা শর্তে। রাজা দিগম্বর মিত্র মধুসূদনের বাল্য সুহৃদ। দেশের বিষয় সম্পত্তির ব্যাপারে মধুসূদন তার উপরেই নির্ভর করেছিলেন সবচেয়ে বেশি। সেই দিগম্বর মিত্রই তার সর্বনাশের পথ সুগম করেছেন। অর্থ প্রেরণ করা তো দূরের কথা, একটা চিঠিরও উত্তর দেন না। অথচ এই রাজা দিগম্বর মিত্রকে তিনি মেঘনাদবধ কাব্য উৎসর্গ করেছেন। স্ত্রী পুত্র কন্যাকে দেশে রেখে একাই লন্ডনে পাড়ি দিয়েছিলেন মধুসূদন। হেনরিয়েটার সংসারের ভরণ পোষণের জন্য যে অর্থ বরাদ্দ করে দিয়ে গিয়েছিলেন সম্পত্তি পত্তনীদারদের কাছে, তারা সে অর্থ নিয়মিত দেয় না। তাই নিরুপায় হয়ে হেনরিয়েটা পুত্র কন্যাকে নিয়ে চলে গেলেন লন্ডনে। বিপদ তাতে বৃদ্ধি পেল শতগুণ। মধুসূদনের ব্যারিস্টারি পড়ার ব্যয় ছাড়াও এত বড় একটি সংসার চালানো একেবারে অসম্ভব হয়ে পড়ল। নিতান্ত খাদ্য চিন্তা ছাড়া আর কোনো চিন্তার অবকাশ রইল না। ইংল্যান্ডের তুলনায় ফরাসি দেশে জীবন ধারণ ব্যয় কিঞ্চিত কম বলে মধুসূদন সদল বলে চলে এলেন প্যারিসে। কিন্তু হাতে যখন একটি মুদ্রাও থাকে না, তখন কোন দ্রব্যের মূল্য কত সে বিচারে লাভ কি? অবস্থা পৌঁছালো একেবারে চরমে। শিশু পুত্র কন্যা অনাহারের কষ্টে রোদন করে, পিতা হয়ে মধুসূদনকে তা দর্শন করতে হয়। রাজনারায়ণ দত্তের পুত্র, মুখে সোনার চামচ নিয়ে যার জন্ম, তিনি যৌবনে কৈশোরে খোলামকুচির মতন দুহাতে মুদ্রা ছড়িয়েছেন, আজ তার নিজ সন্তান সন্ততির এই দশা। যদিও দেশে তার যথেষ্ট সম্পত্তি আছে। সুন্দরবনের এক আবাদ থেকে বার্ষিক আয় 10 সহস্র মুদ্রা। শুধু স্বদেশবাসীর বিশ্বাসঘাতকতায় বিদেশে তিনি মরণাপন্ন। দত্ত কারো ভিত্ত নয়, এই দম্ভক্তি যার মুখে সর্বদা শোনা যেত, আর সেই তাকেই সামান্য ভিখারির মতন চ্যারিটেবল সোসাইটিতে গিয়ে হাত পাততে হয়। নিজস্ব জিনিসপত্র বিক্রয় ও বন্ধকে দিতে দিতে আর কিছুই বাকি নেই। নবীন কুমার সিংহ প্রদত্ত রৌপ্য পাত্রটি মধুসূদনের অতি প্রিয়, সেটি শেষ পর্যন্ত রেখে দিয়েছিলেন। স্বদেশে তার কাব্য রচনার স্বীকৃতিতে একমাত্র সংবর্ধনা সভায় তিনি এটা পেয়েছিলেন। তবু একদিন সেটিকেও নিয়ে যেতে হলো বন্ধকি দোকানে। এর বিনিময়ে যে অর্থ পাওয়া গেল তাতে পুত্র কন্যাদের কয়েকদিনের দুগ্ধের খরচ সংকুলান হবে। অন্য সকলের কাছ থেকে হতাশ হয়ে তারপরে মধুসূদন সাহায্যের আবেদন করেছিলেন বিদ্যাসাগরের কাছে। এমন যে অপ্রত্যাশিত ফল হবে তিনি স্বপ্নেও আশা করেননি। কোনো রকম জামিন ছাড়াই টাকা পাঠালেন বিদ্যাসাগর। কলকাতায় এত সব মহা ধনী ব্যক্তি, তাদের তুলনায় বিদ্যাসাগর কি আর? অতি লোভনীয় সরকারি চাকুরি ছেড়ে দিয়ে এসে বসে আছেন বিদ্যাসাগর। এখন তার যাবতীয় আয় শুধু গ্রন্থ বিক্রয় থেকে। জমিদার বা ধনীরা কেউ নয়, গদ্য গ্রন্থাগার বিদ্যাসাগরই শুধু সাহায্য করলেন কবি মধুসূদনকে। কিন্তু তাতেও যে চলে না। বিদ্যাসাগরের কাছ থেকে 2-3 সহস্র টাকা আসে, আর 2-1 মাসের মধ্যেই তা উড়ে যায়। তখন আবার কাকুতি মিনতি পূর্ণ পত্র। এখন মধুসূদনের সমস্ত প্রতিভা নিয়োজিত হয়েছে করুণা নিষ্কর্ষণী পত্র রচনায়। বিদ্যাসাগরকে খুশি করবার জন্য তিনি ইংরেজি চিঠির মধ্যে কয়েক ছত্র লেখেন বাংলা অক্ষরে। বিদ্যাসাগর ভারতচন্দ্রের কাব্য পছন্দ করেন বলে প্রায়ই ভারতচন্দ্রের রচনার উদ্ধৃতি দেন। ফ্রান্সের শীতের বর্ণনা দিতে গিয়ে ভারতচন্দ্রের ভাষায় বলেন, বাঘের বিক্রম সম মাঘের হিমানি। বিলেতি পত্রপত্রিকায় কখন কোথায় বিদ্যাসাগর সম্পর্কে সংবাদ প্রকাশিত হয়েছে
সে খবরও জানান সাগ্রহে। একদিন প্যারিসের এক দোকানে দেখলেন বিদ্যাসাগরের লেখা কয়েকটি বই। দারুণ গর্ব হলো মধুসূদনের। দোকানদারকে বলেই ফেললেন, এই লেখক আমার বিশিষ্ট বন্ধু। তাই শুনে দোকানদার বললেন, নাকি? আমাদের ধারণা এই লেখক এখন জীবিত নেই। মধুসূদন বললেন, কি সাংঘাতিক কথা! না না, তার দেশ এবং তার সুহৃদরা তার বিয়োগ সহ্য করতে পারবেন না। স্বনির্বন্ধ পত্র প্রেরণ করলে বিদ্যাসাগর ঠিক নির্দিষ্ট সময়ে টাকা পাঠাবেনি, এরকম একটা কুসংস্কারের মতন বদ্ধমূল বিশ্বাস হয়ে গেল মধুসূদনের। কিছুদিনের জন্য তিনি সপরিবারে এসে রয়েছেন ভার্সাই নগরীতে। বিদ্যাসাগর প্রেরিত অর্থ দ্রুত নিঃশেষিত হতে চলেছে। আবার সাহায্যের আবেদন করে পাঠানো হয়েছে পত্র। এক সকালে মধুসূদন কিছু পড়াশোনার চেষ্টা করছেন। এমন সময় হেনরিয়েটা অশ্রুপূরিত নয়নে এসে বললেন, আজ যে পারি না, এভাবে আর কতদিন বেঁচে থাকতে হবে? নতুন আবার কি হলো? ব্যাপার অতি সামান্য, কিন্তু বড়ই মর্মভেদী। তাদের বাসগৃহের সন্নিকটে ধুমধাম করে একটি বেশ বড় মেলা বসেছে। পল্লীর সব শিশুরা ছুটে চলেছে সেদিকে। তাই দেখে হেনরিয়েটার পুত্রকন্যাও সেই মেলায় যাবার জন্য বায়না ধরেছে। অবোধ শিশু, ওদের কিভাবে নিরস্ত করা যাবে? কিছু না ভেবে মধুসূদন বলল, যাবে না কেন? যাক না, মেলা দেখে আসুক। হেনরিয়েটার বিলাপ উচ্চতর করল। তার হাতে রয়েছে মাত্র 3 ফ্রাঁ। তা দিয়ে কিছু কেনাকাটা তো দূরের কথা, মেলার প্রবেশ মূল্যই ওর চেয়ে বেশি। একটুক্ষণ গুম হয়ে বসে রইলেন মধুসূদন। তিনি অক্ষম পিতা। আজ প্রাতে নিজের সন্তানদের মুখে হাসি ফোটাবার মতন সাধ্য তার নেই। উপায়ান্তর না দেখে তিনি বলে উঠলেন, একটু অপেক্ষা করো, দেখো আজই নিশ্চিত বিদ্যাসাগরের নিকট থেকে অর্থ এসে পৌঁছবে। তিনি কি যে মানুষ! তার প্রতিভা ও প্রজ্ঞা প্রাচীন ঋষিদের মতন, তার কর্ম উদ্যম ইংরেজদের মতন, আর তার হৃদয়খানি বাঙালি মায়ের মতন। তিনি ঠিকই বুঝবেন। এমনই কাকতালীয় যোগাযোগ। 1 ঘন্টার মধ্যেই ডাকে এলো বিদ্যাসাগরের এনভেলাপ, তার মধ্যে 1,500 টাকা। নিয়মিত বিদ্যাসাগর প্রেরিত অর্থে মধুসূদন সাংসারিক অনটন কিছুটা সামলে উঠে আবার পড়াশোনার কথা ভাবতে লাগলেন। ইতিমধ্যে কয়েকটি ভাষা শিক্ষা করেছেন শখ চরিতার্থ করবার জন্য, কিন্তু তাতে তো উদরান্নের সংস্থান হবে না। অনিশ্চিতকাল ধরে প্রবাসে থাকা সম্ভব নয়, আর দেশে ফেরার আগে ব্যারিস্টারি পাশ না করলে ফিরে গিয়েও তো সে একই অবস্থায় পড়তে হবে। দেবেন্দ্রবাবুর পুত্র সত্যেন্দ্র সসম্মানে আইএসসি পরীক্ষায় পাশ করে সকলকে চমকিত করে দিয়েছেন। সাহেবদের সঙ্গে পরীক্ষা দিয়ে সে প্রথম ভারতীয় আইসিএস। যথেষ্ট মেধাবী বটেন তিনি। তাছাড়া ধনীর সন্তান, তাকে পড়াশোনার সময় অর্থ চিন্তা করতে হয়নি। শোনা যাচ্ছে যে সত্যেন্দ্র আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় ইংরেজ কর্তৃপক্ষ শঙ্কিত হয়ে ওই পরীক্ষার মান আরও কঠিন করার কথা চিন্তা করছেন। ভারতীয়রা করবে ইংরেজদের সঙ্গে সমান পদে চাকুরি? মধুসূদন ভয় পেলেন। তাহলে কি ব্যারিস্টারি পরীক্ষাও আরও কঠিন হয়ে যাবে? ভারতের বিভিন্ন নগরে, বিশেষত কলকাতার সুপ্রিম কোর্টে ইংরেজ ব্যারিস্টারদের উপার্জন যথেষ্ট। সেখানে কি তারা সহজে ভারতীয়দের প্রতিযোগিতায় নামতে দেবে? সুতরাং দ্রুত ব্যারিস্টারি পাশ করতে গেলে বিদ্যাসাগরের কাছ থেকে আরও অর্থ চায়। তার সম্পত্তি বিক্রয় বা বন্ধক করে দেবার অধিকার দিয়ে বিদ্যাসাগরের নামে পাঠিয়ে দিলেন তিনি এক ওকালতনামা। মধুসূদনের চিঠিপত্র এবং সংবাদাদি পাঠ করে শুধু করুণ রস নয়, মাঝে মাঝে কৌতুকও পান বিদ্যাসাগর। একদিন তিনি কয়েকজন বন্ধুকে বললেন, ওহে, তোমাদের অমৃতাক্ষরের কবির আরেকটি নতুন খবর শুনেছ? ফরাসি দেশের পুলিশ নাকি তাকে পলাতক ধুন্দুপন্থ নানা সাহেব বলে সন্দেহ করেছে। সকলে বিস্মিত। কাহিনীটি একেবারে অলীক নয়। সিপাহীবিদদের প্রধান নায়ক নানা সাহেবকে এখনো বন্দি করতে পারেনি ব্রিটিশ ফৌজ। প্রায়ই তার সম্পর্কে বিভিন্ন প্রকার গুজব রটে।
বিদ্রোহ প্রশমনের পর 7-8 বছর পার হয়ে গেলেও ইংরেজ সরকার এখনও তার অনুসন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে। পাওনাদার বৃন্দের ভয়ে মধুসূদন প্রায় সময় গৃহের মধ্যে লুকিয়ে থাকেন, বাইরে নির্গত হন কদাচিৎ। সেজন্য ফরাসি পুলিশের মনে সন্দেহের উদয় হলো, এই কৃষ্ণবর্ণ স্থূলকায় মুখ গুম্ফ দাড়িতে ভরা ব্যক্তিটি ছদ্মবেশী নানা সাহেব নন তো? মধুসূদনের আরেক পত্রে বিদ্যাসাগর জানতে পারলেন যে প্রখ্যাত পণ্ডিত গোল্ডস্টুকার সাহেব মধুসূদনকে অনুরোধ করেছেন লন্ডন ইউনিভার্সিটি কলেজে বাংলার অধ্যাপক পদ গ্রহণ করার জন্য। পদটি অতি সম্মানের হলেও অবৈতনিক। ব্যারিস্টারি পাঠ শেষ করার জন্য মধুসূদন প্যারিস থেকে চলে এসেছেন লন্ডনে, কিন্তু গোল্ডস্টুকার মহোদয়ের অনুরোধ মান্য করা তার পক্ষে সম্ভব নয়। শুধু সম্মান নিয়ে কি তিনি ধুয়ে খাবেন? এক প্রকার বিষাক্ত কীটের আক্রমণে ব্রিটেনে গবাদি পশুর মড়ক শুরু হয়েছে বলে বর্তমানে সকল প্রকার মাংসই অগ্নিমূল্য। অন্তত মাসিক 350 টাকার কমে সংসার চালানো দুঃসাধ্য। এই টাকা তাকে কে দেবে? চিঠিখানি পড়ে বিদ্যাসাগর একটি দীর্ঘশ্বাস ফেললেন। লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজে বাংলা অধ্যাপকের পদ অলঙ্কিত করবেন একজন বিশিষ্ট বাঙালি কবি, এটাই তো স্বাভাবিক। কিন্তু ইংরেজ সরকার সেজন্য কোনো পারিশ্রমিক দেবেন না। আর এদেশে থেকেই বা কে সাহায্য করবেন? তিনি কতকাল একার চেষ্টায় চালিয়ে যেতে পারবেন? সে চেষ্টাও অবাস্তব। ভিতরে ভিতরে বিদ্যাসাগর যে ক্লান্ত হয়ে পড়েছেন তা অনেকে বোঝে না। দাতা হিসেবে একবার নাম রটে গেলে তার বিড়ম্বনাও কম নয়। এখন আর কারুকে বিমুখ করার উপায় নেই। 10 জনকে দান করার পর একজনকে ফিরিয়ে দিলেই সেটাই লোকে বড় করে দেখবে। তিনি বুঝতে পারেন অনেকে তার সঙ্গে তঞ্চকতা বা বঞ্চনা করে টাকা নিয়ে যায়। পিতৃদায়ের অজুহাতে যে ব্যক্তি অর্থ সাহায্য নিয়ে যায় সেই পরে ইয়ারবক্সীদের নিয়ে মদ্যপান করে। যেসব অনাথিনী যুবতীদের জন্য তার মাসিক সাহায্য বরাদ্দ আছে, অকস্মাৎ তিনি একসময় জানতে পারেন তাদের কেউ কেউ বেশ্যাবৃত্তিতে নিবৃত। এর চেয়েও সাংঘাতিক কথা, সত্যিকারে কোনো কোনো অভাবী ব্যক্তি বিদ্যাসাগরের কাছ থেকে সাহায্য পেয়ে সংকটমুক্ত হবার পর তারাই বিদ্যাসাগরকে আড়ালে নিন্দামন্দ করে। কৃতজ্ঞতা একটা বিষম বোঝা। অনেকেই সারা জীবন এ বোঝা বহনে অক্ষম। তাই এই বোঝা ঝেড়ে ফেলে উপকারী ব্যক্তির শত্রুতা করে তারা স্বস্তি বোধ করে। বিদ্যাসাগর এটা বুঝতে পারেন। তবু প্রত্যেকবার মনে নতুন করে আঘাত লাগে। দান কখনো নিঃস্বার্থ হয় না, তার বিনিময়ে আত্মশ্লাঘার সুখ অনুভব করা যায়। বিশেষত দরিদ্র অবস্থা থেকে যিনি প্রাচুর্যের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, তার দানের মধ্যে কিছু অহমিকা থেকেই যায়। বিদ্যাসাগর ধর্মভীরু বা পুণ্যলোভী নন, সুতরাং তিনিও দান করেন আত্মসুখের জন্যই। যদিও অপরের দুঃখের কথা শুনে তার চোখে জল আসে, কিন্তু এমন অশ্রুপাত সুখে। তবু এরও একটা সীমা আছে। দান যখন নিত্য নৈমিত্তিক বাঁধা ধরা ব্যাপার হয়ে যায়, তখন তার মধ্যে থাকে শুধু ক্লান্তি। নিজেকে মনে হয় অর্থমোক্ষণের একটি যন্ত্র। কারুর মুখে দু একটি প্রশংসা বা স্তুতিবাক্য শুনলেই ভালো ভয় করে, এই রে এবার বুঝি অর্থ চাইবে। মানুষের আন্তরিকতা সম্পর্কে একটা সন্দেহের ভাব আসে। এইভাবে যতই দিন কাটে ততই নিঃসঙ্গ হয়ে যেতে হয়। বিদ্যাসাগর বেশি দিন নিস্তেজ হয়ে বসে থাকতে পারেন না। কর্মচাঞ্চল্য তার রক্তের অন্তর্গত। দেশবাসীর প্রতি ক্ষোভ করে তিনি কিছুদিন নিজেকে গুটিয়ে রাখেন নিরালায়, আবার তাকে বেরিয়ে আসতেই হয়। বিধবা আইন পাশ হলেও তার প্রয়োগ ব্যাপক হলো না দেখে তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। যারা তাকে মৌখিক সমর্থন জানিয়েছিলেন, কার্যকালে তারা অনেকেই পিছিয়ে গেছেন। এবার তিনি আবার উদ্যমী হলেন বহু বিবাহ নিরোধ করবার জন্য। এই বহু বিবাহ নামক সামাজিক ব্যবস্থায় তো বিধবা উৎপাদনের কারখানা। সুতরাং এটা বন্ধ করতে পারলে মূল সমস্যায় আঘাত করা যাবে।
আরেকটি উপায় অবলা নারীগণকে স্বাবলম্বী হওয়ার শিক্ষা দেওয়া। গ্রামাঞ্চলে স্কুল খোলার ব্যাপারকে কেন্দ্র করে সরকারের সঙ্গে তার মতবিরোধ হয়। সেই উপলক্ষে তিনি চাকুরি পরিত্যাগ করেন। এবার আবার তিনি ব্যক্তিগত উদ্যোগে বালিকা বিদ্যালয় স্থাপনের চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। এই সময় এক সচ্চরিত্রা বিবি এলেন কলকাতায়। এর নাম মেরি কার্পেন্টার। এই প্রৌঢ়া নারী ইংল্যান্ডে স্ত্রী শিক্ষা প্রসারের জন্য বহুদিন যাবৎ অনলসভাবে ব্যাপৃতা। ভারত সাম্রাজ্যেও তিনি রমণীকুলের মধ্যে জ্ঞানের আলোকবর্তিকা পৌঁছে দিতে চান। ইনি পূর্বে বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখের নাম ও কর্মোদ্যমের কথা জানেন, সুতরাং তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। দেবেন্দ্রবাবু সাহেব মেমের সংসর্গ এড়িয়ে থাকতে চান। প্রায় বলতে গেলে মেরি কার্পেন্টারের ভয়ে তিনি পলায়ন করলেন মফস্বলে। এক রাজপুরুষ একদিন মেরি কার্পেন্টারকে নিয়ে এলেন বেথুন স্কুলে। সেখানে প্রাথমিক পরিচয় হলো বিদ্যাসাগরের সঙ্গে। তরুণ ব্রাহ্মরা মহোৎসাহে সভা সমিতি করতে লাগলো মেরি কার্পেন্টারকে নিয়ে। কেশব সেনের উদ্যোগে এক সভায় উপস্থিত হতে হলো বিদ্যাসাগরকে। সেখানে মেরি কার্পেন্টার প্রস্তাব দিলেন, এদেশে স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য সর্বাগ্রে প্রয়োজন দেশীয় শিক্ষিকা। শুধু মেম শিক্ষিকা দিয়ে এ কাজ হবে না, সুতরাং শিক্ষিকা তৈরির ব্যবস্থা করতে হবে। এজন্য ঝটপট তৈরি হয়ে গেল এক কমিটি। তাতে বিদ্যাসাগরের নামও স্বভাবতই অন্তর্ভুক্ত হলো। কিন্তু পরে বিদ্যাসাগর ভাবলেন তার এসবের মধ্যে না থাকাই ভালো। ইংরেজদের উদ্যোগে এদেশে শিক্ষা বিস্তার হবে এটা তার আর মানতে ইচ্ছে করে না। এদেশীয়দের যে কোনো উদ্যম কোনো না কোনো ইংরেজ নারী পুরুষকে কেন্দ্র করেই হতে হবে কেন? শুধু নিজেদের চেষ্টায় কিছু করা যায় না? অত্যুৎসাহী ব্রাহ্মদের উপরেও তিনি আর আস্থা রাখতে পারেন না। তিনি পাঠিয়ে দিলেন তার পদত্যাগপত্র এই কমিটি থেকে। কিন্তু মেরি কার্পেন্টার তাকে ছাড়তে চান না। ঘন ঘন দুধ পাঠাতে লাগলেন তার কাছে। বিদ্যাসাগরকে সঙ্গে নিয়ে তিনি নানা স্থানে চালু বালিকা বিদ্যালয়গুলির অবস্থা সচক্ষে দেখতে চান। অগত্যা বিদ্যাসাগরকে রাজি হতে হলো। উত্তরপাড়ার হিতকারী সভার অধীনে কিছুদিন যাবৎ একটি বালিকা বিদ্যালয় চলছে। একদিন যাওয়া হলো সেখানে। ছোটলাট স্বয়ং অনুরোধ করেছেন বিদ্যাসাগরকে। সঙ্গে রয়েছেন স্কুল সমূহের ইন্সপেক্টর উড্র সাহেব এবং ডিরেক্টর অ্যাটকিন সাহেব। ফেরার পথে বগি গাড়িতে হলো নিদারুণ এক দুর্ঘটনা। এক স্থানে বগি গাড়িটি সবেগে মোড় ঘুরবার সময় উল্টে গেল। বিদ্যাসাগর ছিটকে গিয়ে পড়লেন পথের উপর। তার মস্তিষ্ক ও মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত লাগায় তিনি সঙ্গে সঙ্গে সংজ্ঞাহীন হয়ে গেলেন। অকস্মাৎ এই দুর্দৈবে ঘোড়াটি দিশাহারা হয়ে লাফালাফি করছে। যে কোনো সময় অচৈতন্য বিদ্যাসাগরের মুখে বা বক্ষে তার পদাঘাত লাগতে পারে। অপরাহ্নকাল, পথ জনবিরল নয়, সঙ্গে সঙ্গে ভিড় জমে গেছে এবং দেশীয় ব্যক্তিদের স্বভাব অনুযায়ী সকলেই হাই হাই করছে। কেউই বিদ্যাসাগরের সাহায্যের জন্য এগিয়ে এলো না। এ সময় পিছনের বগিটি এসে থামতে উড্র ও অ্যাটকিন সাহেব লম্ফ দিয়ে নেমে এসে অসীম সাহসে সেই উন্মুক্ত অস্ত্রের বলগা চেপে ধরে বিদ্যাসাগরের প্রাণ রক্ষা করলেন। মেরি কার্পেন্টার পথের ধুলায় বসে পড়ে অচৈতন্য বিদ্যাসাগরের মস্তক তুলে নিলেন নিজের কোলে। তার চক্ষু দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগলো। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।